পিডিস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। আজ আমি ক্লাস 11-এর সরলরেখার 2 নম্বর চ্যাপ্টার যে থিওরি পার্টটা আছে সেই থিওরি পার্টটা নিয়ে আলোচনা করব। যারা আগের ভিডিওটি দেখোনি তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক থেকে গিয়ে আগের ভিডিওটা দেখে নিতে পারো। প্রথম যে জিনিসটা জানবো সেটা হলো দুটো সরলরেখার অন্তর্গত কোণ নির্ণয়। ধরলাম y=m1x + c1 এ একটা সরলরেখা আর y=m2x + c2 এ একটা সরলরেখা। এবার এই দুটো সরলরেখার অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করব। এখানে সরলরেখা দুটো কী আছে, প্রবণতার ছেদিতাংশ আকারে আছে। এবার দুটো সরলরেখার মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে থিটার মানটা বের করব। এখানে আমি ধরলাম এ বি যে সরলরেখাটা আছে তার সমীকরণ হচ্ছে y=m1x + c1 মানে প্রথম সরলরেখাটা, আর সিডি সরলরেখাটার সমীকরণ ধরলাম y=m2x + c2। এবার দুটি সরলরেখা মধ্যবর্তী অ্যাঙ্গেল ধরলাম এইটা থিটা, এই মানটাই বের করব। আমি ধরলাম প্রথম সরলরেখাটার নতি হচ্ছে এইটা, এর নতিটা মান ধরলাম আলফা, আর যে দ্বিতীয় সরলরেখাটা আছে তার নতি হচ্ছে এইটা, এর নাম ধরলাম বিটা। এবার সরলরেখা দুটোর মধ্যবর্তী কোণ হচ্ছে এইটা, এটা যেমন মধ্যবর্তী কোণ, এটাও একটা হতে পারে যে সরলরেখা দুটোর মধ্যবর্তী কোণ। এখানে প্রথম 1 নম্বর সরলরেখাটার প্রবণতা কত আছে, প্রবণতা আছে m1 আর অ্যাঙ্গেলটা আছে আলফা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি tan আলফা সমান হলো m1। আবার দ্বিতীয় সরলরেখাটার প্রবণতা কত m2 আর কোণটা আছে কত বিটা, তাহলে tan বিটা মানে m2, তাহলে tan বিটা = হবে m2। এবার আমাকে বের করতে হবে যে থিটার মানটা কত। তাহলে ফার্স্ট থিটাটা বের করব, তারপরে সাইডেটা বের করব। এবার যেহেতু এটা একটা ত্রিভুজ তাহলে এটা একটা বহিস্থ কোণ হবে। আমরা জানি বহিস্থ কোণটা বিপরীত অন্তস্থ কোণের যোগফলের সমান হয়। তাহলে আমরা বলতে পারি যে এই ছবি থেকে যে আলফার মানটা কী হবে, থিটা প্লাস বিটা এর সঙ্গে সমান হবে। এটাকে যদি আমরা ঘুরি লিখি থিটা প্লাস বিটা = আলফা, তাহলে থিটা হবে কত আলফা মাইনাস বিটা। এবার উভয় পক্ষে আমরা ট্যান নিয়ে নেবো, তাহলে এইদিকে নিলাম ট্যান, এইদিকেও নিলাম ট্যান, তাহলে বাঁ দিকে থাকলো ট্যান থিটা আর ডান দিকটা হলো ট্যান এ মাইনাস বি, ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 প্লাস ট্যান এ ইন্টু ট্যান বি। এটা হলো ট্যান এ মাইনাস বি এর সূত্র। এবার ট্যান আলফার মান কত, ট্যান আলফার মান m1, তাহলে m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 ইন্টু m2, আর বাঁ দিকটা ট্যান থিটাটা যেমন আছে থাকলো। এবার আমরা থিটাটা কী ধরেছিলাম যে সরলরেখা দুটোর মধ্যবর্তী কোণ, তাহলে এদিকে বাঁ দিকে থিটাটাকে রাখবো, ট্যানটাকে ওইদিকে নিয়ে গেলে হবে ট্যান ইনভার্স। তাহলে ট্যান ইনভার্স m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 ইন্টু m2, এটাই হলো যে সরলরেখা দুটোর মধ্যবর্তী কোণ নির্ণয়। তাহলে থিটাটা বেরিয়ে গেল, তাহলে থিটার মান কী হবে ট্যান ইনভার্স m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 ইন্টু m2। এবার থিটাটা যদি সরলরেখা দুটোর মধ্যবর্তী কোণ হয় তাহলে এটাও তো একটা সরলরেখার মধ্যবর্তী কোণ হবে, তাই এই কোণটা ধরলাম ফাই কোণ। এবার আমি ট্যান ফাইটা বার করব, তাহলে আমরা লিখতে পারি যে ট্যান ফাই এবার ফাই কোণটা কি, ফাই কোণটা হচ্ছে টোটাল কোণ 180 থেকে থিটাটা বাদ, তাহলে ট্যান কত হয়ে যাবে, ট্যান 180 মাইনাস থিটা হয়ে যাবে। এবার ট্যান 180 মাইনাস থিটা মানে কত হয়ে যাবে, ট্যান 180 মাইনাস থিটা এটা মান হয়ে যাবে মাইনাস ট্যান থিটা। এবার ট্যান থিটা মানটা আমরা আগেই পেয়েছি কত m1 মাইনাস m2, তাহলে মাইনাসটা আগে দিলাম m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 ইন্টু m2। ফাই কী হবে, ট্যানটাকে ওইদিকে পাঠিয়ে দিলে হবে কত ট্যান ইনভার্স হিসাবে ট্যান ইনভার্স মাইনাস m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 ইন্টু m2। অতএব সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ কত হবে, মধ্যবর্তী কোণ ট্যান থিটা হয়ে যাবে প্লাস মাইনাস m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 ইন্টু m2। তাহলে থিটাটা এদিকে থাকলে ট্যানটাকে ওইদিকে নিয়ে গেলে হবে ট্যান ইনভার্স প্লাস মাইনাস m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 ইন্টু m2। এটাই হবে দুটো সরলরেখার মধ্যবর্তী অ্যাঙ্গেলের সূত্র। দুটি সরলরেখার সমান্তরাল হওয়ার শর্ত নির্ণয় করব। আমি ধরলাম দুটো সরলরেখা সমান্তরাল, তাহলে দুটি সরলরেখা যদি সমান্তরাল হয় তাহলে কী হবে, উভয় সরলরেখায় কী করবে এক্স অক্ষের সঙ্গে সমান কোণ উৎপন্ন করবে। অর্থাৎ আলফা আর বিটা যে দুটো কী ছিল, সরলরেখা দুটো নতি ছিল, নতি দুটোই সমান হবে, আলফা আর বিটা দুটো ইকুয়াল হবে। তাহলে আমরা জানি যে থিটা থিটা হচ্ছে দুটো সরলরেখার মধ্যবর্তী অ্যাঙ্গেল, থিটার সমান ছিল আলফা মাইনাস বিটা, আর আলফা বিটা ইকুয়াল হলে কী হবে থিটার মানটা 0 হয়ে যাবে। এবার আমরা জেনেছিলাম যে ট্যান থিটা কি, ট্যান থিটা m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 ইন্টু m2।
এবার থিটার মানটা যদি 0 হয়ে যায় তাহলে ট্যান থিটা 0, তাহলে m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 ইন্টু m2। এবার ট্যান 0 মান কত? ট্যান 0 0, তাহলে m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 ইন্টু m2। এবার কোনাকুনি গুণ করলে কী হবে? 0 ইন্টু এইটা মানে 0 হয়ে যাবে, ইকুয়াল টু m1 মাইনাস m2। দ্যাট ইজ m2টাকে এদিকে আনলে প্লাস হয়ে গেল আর ডান দিকে আছে m1। তাহলে এখান থেকে পেলাম কি m1 ইকুয়াল টু m2। এটাই হলো দুটি সরলরেখার সমান্তরাল হওয়ার শর্ত। তাহলে দুটি সরলরেখার সমান্তরাল হওয়ার শর্ত হলো m1 ইকুয়াল টু m2, অর্থাৎ দুটি সরলরেখার প্রবণতা দুটো সমান হবে। এবার বের করব একটি প্রদত্ত সরলরেখার সমান্তরাল সরলরেখা সমূহের সমীকরণ। আমি ধরলাম একটা সরলরেখা দেওয়া আছে, সেই সরলরেখার সঙ্গে সমান্তরাল যে কোনো সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। মনে করলাম সরলরেখার সমীকরণটা হচ্ছে এইটা, ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। এবার এই সরলরেখার সঙ্গে সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে অ্যাট ফার্স্ট এই সরলরেখাকে ছেদাংশ ও প্রবণতা আকারে লিখে নেব। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? byটাকে বাঁধিয়ে রাখলাম, axটা ওদিকে গেলে হবে মাইনাস এক্স মাইনাস সি। তাহলে y ইকুয়াল টু হবে কত? y ইকুয়াল টু হবে মাইনাস a বাই বি ইন্টু এক্স মাইনাস সি বাই বি। তাহলে এখান থেকে এই সরলরেখাকে y ইকুয়াল টু mx প্লাস c এর সঙ্গে তুলনা করলে এর প্রবণতা কত হবে? প্রবণতা হবে এইটা, অথবা m এর মান হবে কত? মাইনাস a বাই বি। তাহলে লিখব যে এক সরলরেখার প্রবণতা, 1 নম্বর সরলরেখার প্রবণতা, 1 নম্বর সরলরেখার প্রবণতা কোনটা হবে? 1 নম্বর সরলরেখার প্রবণতা হলো মাইনাস a বাই বি। এবারে 1 নম্বর সরলরেখার সঙ্গে সমান্তরালভাবে অবস্থিত সেই সরলরেখার প্রবণতা কত হবে? মাইনাস a বাই বি হবে, কারণ সমান্তরাল সরলরেখার প্রবণতা দুটো সমান হয়। তাহলে লিখব অতএব একের সঙ্গে সমান্তরাল সরলরেখার, একের সঙ্গে সমান্তরাল সরলরেখার প্রবণতা, সরলরেখার প্রবণতায় মাইনাস a বাই বি হবে, কারণ সমান্তরাল সরলরেখাগুলির প্রবণতা একই হয়। এবার সমান্তরাল সরলরেখার সমীকরণ কী হবে? অতএব সমান্তরাল সরলরেখার সমীকরণ হবে y ইকুয়াল টু mx, m এর মান তো মাইনাস a বাই বি হবে, ইন্টু এক্স প্লাস সি। এবার সি এর মানটা যা কিছু হতে পারে, আমি ধরলাম k1, একটা কনস্ট্যান্ট। এবার এটাকে কি করব? এক্স প্লাস বিওয়াই প্লাস সি এরকম ফর্মে নিয়ে আসবো। তাহলে এবার বিটা এদিকে গুণ হয়ে যাবে, বি ওয়াই ইকুয়াল টু হবে মাইনাস এ এক্স প্লাস বি ইন্টু k1। তাহলে কী হলো? এ এক্সটাকে এদিকে আনি, তাহলে এ এক্স প্লাস এগুলো প্লাস বি ওয়াই ইকুয়াল টু হবে বি ইন্টু k1, একে নাম দিলাম কে, যেখানে কে সমান হলো বি ইন্টু k1। তাহলে কী পেলাম? এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু কে, এটাই হলো এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0 এই সমীকরণের সমান্তরাল সরলরেখার সমীকরণ। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল 0 এটা ছিল মূল সরলরেখাটা, আর এর সঙ্গে সমান্তরাল সরলরেখার সমীকরণ কী হলো? এক্স প্লাস বিওয়াই মাইনাস কে ইকুয়াল টু 0। কেটাকে বাঁদিকে আনলাম, তাহলে দুটো সরলরেখার মধ্যে পার্থক্য কী হলো? এক্স এখানেও বিওয়াই, এখানেও এক্স এখানেও বিওয়াই, তাহলে শুধুমাত্র এই কনস্ট্যান্ট টার্মটার পার্থক্য হয়। তাই দুটো সরলরেখার সমান্তরাল হলে শুধুমাত্র তার কনস্ট্যান্ট টার্মটার পার্থক্য হয়। এবার পড়ব দুটি সরলরেখার লম্ব হওয়ার শর্ত কী। দুটি সরলরেখার লম্ব মানে কি? আমি ধরলে এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা, তাদের লম্ব মানে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, আর মধ্যবর্তী অ্যাঙ্গেলটাকে আমরা থিটা ধরেছিলাম। তাহলে দুটি সরলরেখা লম্ব হওয়া মানে থিটার মানটা হবে 90 ডিগ্রি। আবার আমরা পড়েছিলাম যে থিটা ইকুয়াল টু কি? থিটা ইকুয়াল টু হচ্ছে আলফা মাইনাস বিটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি আলফা মাইনাস বিটা এর মান হবে 90 ডিগ্রি। তাহলে এবার এখান থেকে যদি আলফা বার করি, আলফা ইকুয়াল টু কত হবে? 90 প্লাস বিটা হয়ে যাবে। এবার উভয় পক্ষে ট্যান নেব, তাহলে এদিকে হলো ট্যান আলফা আর ডান দিকে হবে ট্যান 90 প্লাস বিটা। তাহলে বাঁ দিকে ট্যান আলফায় থাকলো। এবার ট্যান 90 প্লাস বিটা, এবার ট্যান 90 90 এক গুণ আছে মানে ট্যানটা কট হয়ে যাবে, কারণ হচ্ছে 90-এর আগে এক গুণ করানোর পর চেঞ্জ হবে। আর 90 প্লাস বিটা মানে হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে ট্যান নেগেটিভ, তাহলে হবে মাইনাস কট বিটা। তাহলে ট্যান আলফা ইকুয়াল টু হয়ে গেল কত? মাইনাস কট বিটা। তাহলে মাইনাস কটটাকে আমি ট্যানে কনভার্ট করলাম, তাহলে হয়ে গেল ট্যান বিটা। এবার কোনাকুনি গুণ করলে হয়ে যাবে কত? ট্যান আলফা ইন্টু ট্যান বিটা ইকুয়াল টু হয়ে যাবে -1। আর ট্যান আলফা মানে কি? আমরা জানি m1 প্রথম সরলরেখার প্রবণতা, আর ট্যান বিটা মানে দ্বিতীয় সরলরেখার প্রবণতা, ইকুয়াল টু হলো -1। এটাই হলো দুটি সরলরেখা লম্বা হওয়ার শর্ত। দুটি সরলরেখার লম্বা হওয়ার শর্ত হলো তাদের প্রবণতা দুটোর গুণফল হবে কত? প্রবণতা দুটোর গুণফল হবে -1। এই শর্তটাই হলো দুটি সরলরেখা লম্বা হওয়ার শর্ত।
এবার একটা প্রদত্ত সরলরেখার সঙ্গে লম্বভাবে অবস্থিত অন্য একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করব। আমি ধরলাম ax প্লাস by প্লাস c, এটা হলো একটা জানা সরলরেখার সমীকরণ। এবার এই 1 নম্বর সরলরেখার সঙ্গে লম্বভাবে অবস্থিত সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। অ্যাট ফার্স্ট এই সমীকরণটাকে y = mx প্লাস c আকারে লিখে নিতে হবে। তাহলে by = হবে মাইনাস এক্স মাইনাস সি, তাহলে y হবে মাইনাস a বাই বি ইন্টু এক্স মাইনাস সি বাই বি। তাহলে এই সরলরেখার প্রবণতা কত হলো মাইনাস a বাই বি। অথবা লিখব এর প্রবণতা হলো কত সমান মাইনাস a বাই বি। এবার যে সমীকরণটা বের করতে হবে সেই সরলরেখার প্রবণতা ধরে নেব m। ধরি নির্ণীয় সরলরেখার প্রবণতা হচ্ছে m। নির্ণীয় সরলরেখার প্রবণতা সমান ধরলাম m। এবার আমরা জানি দুটো সরলরেখা যদি লম্ব হয় তাহলে তাদের প্রবণতা দুটো গুণফল -1 হবে, সেটা আমি আগেই পড়ে এলাম। এবার অতএব এখান থেকে লিখতে পারি এর প্রবণতা হচ্ছে মাইনাস a বাই বি আর এর প্রবণতা হলো m। তাহলে দুটো গুণফল -1 হবে, মাইনাস মাইনাস উভয় পক্ষে কেটে গেল। তাহলে এখান থেকে m = কী হবে, m = হবে b বাই a। তাহলে এই b বাই এটাই হলো নির্ণীয় সরলরেখার প্রবণতা। তাহলে কী হবে, এবার লিখব যে 1 নম্বর সরলরেখার সঙ্গে লম্বভাবে অবস্থিত সরলরেখার সমীকরণ কী হবে, y = mx প্লাস c। তা ধরলাম y = m, m এর মান কত b বাই a ইন্টু এক্স প্লাস সি, সিটা আমি নতুন একটা কনস্ট্যান্ট কে ধরলাম। এবার এটা এখানে লস হবে, এটা গুণ হয়ে যাবে ay = bx, এটা হয়ে যাবে a ইন্টু k1। তাহলে এবার bxটাকে দিনে আসবো, তাহলে মাইনাস bx প্লাস ay হয়ে যাবে a ইন্টু k1। এবার a ইন্টু k1কে নতুন কনস্ট্যান্ট কে নাম দেবো, তাহলে মাইনাস bx প্লাস ay ধরলাম k। আর এটাই হবে লম্বভাবে অবস্থিত সরলরেখার সমীকরণ। এবার আগে মাইনাসটাকে হটানোর জন্য উভয় পক্ষে মাইনাস দিয়ে গুণ করবো, তাহলে bxটা প্লাস হয়ে যাবে, এই ওয়াইটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস কেটা এদিকে গেলে প্লাস কে হয়ে যাবে =0। এটাই হলো লম্বভাবে অবস্থিত সরলরেখার সমীকরণ। তাহলে মূল সরলরেখাটা ছিল ax প্লাস by প্লাস c = 0। তাহলে এই সরলরেখার সঙ্গে লম্বভাবে সরলরেখার সমীকরণ কী পেলাম, bx মাইনাস ay প্লাস k = 0। এখানে দেখে বুঝতে পারছি যে লম্বভাবে সরলরেখার সমীকরণ কী হয়, এখানে এই a b এর আগে যে কনস্ট্যান্টগুলো আছে কনস্ট্যান্টগুলো ইন্টারচেঞ্জ হয়। যেটা y এর সহগ ছিল সেটা x এর সহগ হয়ে গেল, আর যেটা x এর সহগ ছিল সেটা y এর সহগ হয়ে গেল, আর মাঝখানে মাইনাস হয়ে গেল, আর প্লাস একটা কনস্ট্যান্ট টার্মের পার্থক্য হলো। তাহলে লম্বভাবে অবস্থিত সরলরেখার সমীকরণ বের করতে গেলে x ও y এর সহগগুলো ইন্টারচেঞ্জ করে দেবো, আর মাঝখানে একটা মাইনাস হয়ে যাবে, আর কনস্ট্যান্ট টার্মটার পার্থক্য হবে। এবার জানবো অভিন্ন সরলরেখার সমূহ। একটা সরলরেখার সমীকরণ আছে a1x প্লাস b1y প্লাস c1 = 0, আর একটা সরলরেখা আছে a2x প্লাস b2y প্লাস c2 = 0। এই দুটো সরলরেখা একই সরলরেখাকে রিপ্রেজেন্ট করবে যদি কী হয়, যদি এদের সহগগুলোর অনুপাত সমান হয়, অর্থাৎ a1 বাই a2 এর মান যা হবে b1 বাই b2 এর মান তাই হবে সমান c1 বাই c2 এর মান সমান হবে। যদি তিনটে অনুপাতই যদি সমান হয় তাহলে প্রমাণিত হবে যে এই সরলরেখাটা আর এই সরলরেখাটা একই সরলরেখাকে নির্দেশ করছে।